হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। তো তোমাদের সকলকে স্বাগত পরিমাপের দ্বিতীয় ভিডিওতে। তো তোমরা এর আগের ভিডিও ক্লাস 9 এর স্টুডেন্টরা দেখেছিলে যে পরিমাপ সম্বন্ধে কিছু জিনিস আমরা পড়েছিলাম। কি পড়েছিলাম? যে ভৌত রাশি কি, ভৌত রাশির ভাগগুলো, স্কেলার রাশি, ভেক্টর রাশি, লব্ধ রাশি বা এবং প্রাথমিক রাশি বা মৌলিক রাশি, ঠিক আছে, এবং লব্ধ একক আর প্রাথমিক একক। তো এভাবে আমরা শিখেছিলাম। দেখো 7টা প্রাথমিক একক ছিল, প্রাথমিক রাশি ছিল 7টা। তো এককের প্রয়োজনীয়তাটা আগের পার্টে কিন্তু বলা হয়নি। তো আজকের ভিডিওটিতে আমরা এককের প্রয়োজনীয়তা পড়বো প্রথম। তো দেখো ভিডিও থাম্বনেলে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে কোন কোন টপিকগুলো পড়ানো হবে, তাই না? তো সেগুলো এখন আলোচনা করব। প্রথম কিনা আমরা পড়বো এককের প্রয়োজনীয়তা। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু আমরা এইভাবে সম্পূর্ণ সিলেবাসটা কভার করব। এই জন্য যারা আমাদের চ্যানেলে জুড়ে আছো তারা কিন্তু এইভাবে মানে যারা জুড়ে আছো তো তারা ঠিক আছেই, যারা জুড়ে নেই তাদের জন্য তোমরা ভিডিওগুলি বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? আর যেই অথারের বই পড়ো না কেন, যার স্কুলে যেই অথারের বই চলুক না কেন, তোমাদের কিন্তু সমস্ত অথারেরই যে সমস্ত অনুশীলনীটা দেওয়া আছে সেই অনুশীলনীর উত্তরগুলো কিন্তু আমরা সব অথারের বইয়েরই দেব। অবশ্যই থিওরি পড়ানোর পর যখন অনুশীলন নিয়ে যাব তখন সমস্ত অভিনব হোক বা ছায়া হোক, যা যা বই হোক না কেন সবেরই কিন্তু অ্যান্সার দেবো। সাঁতরা হোক, যা আছে পারুল হোক, অ্যান্সার দেওয়া হবে, ঠিক আছে? তো এখন আমরা কি পড়বো না, এককের প্রয়োজনীয়তা। ভৌত রাশির সঠিক পরিমাপের জন্য নিম্নলিখিত কারণে ভৌত রাশির একক ব্যবহৃত হয়। এভাবে লিখলাম, দিয়ে পয়েন্টগুলো দেবো। 1 নম্বর দিয়ে কি লিখবো না, বিভিন্ন রাশির পরিমাপ সঠিকভাবে পরিমাপ করা ও বোধগম্যভাবে প্রকাশ করার জন্য এককের প্রয়োজন। প্রথম 1 নম্বর পয়েন্ট দিলাম। 2 নম্বর পয়েন্টে লিখবো, বিভিন্ন ভৌত রাশির স্বতন্ত্রতা বোঝানোর জন্য এককের প্রয়োজন হয়। দিয়ে এর সাথে একটা উদাহরণ দিয়ে দিলে আরও ব্যাপারটা ভালোভাবে হয়ে যায়। তা লিখবো, যেমন 10 গ্রাম ও 10 মিটার দ্বারা আমরা ভর ও দৈর্ঘ্য নামে দুটি পৃথক ভৌত রাশিকে বোঝাতে পারি। গ্রাম দ্বারা কি বোঝাচ্ছে? ভর বোঝাচ্ছে, আর মিটার দ্বারা দৈর্ঘ্য বোঝাচ্ছে। এরপর 3 নম্বর পয়েন্ট লিখব, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের প্রয়োজন। ব্যাস এই 3টা পয়েন্ট লিখলেই চলবে যে এককের প্রয়োজনীয়তা, ঠিক আছে? তো এবার আমরা এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ এককের নাম ও প্রতীক সম্বন্ধে জানবো। দেখো, লব্ধ এককের সংখ্যা তো অগণিত, অসংখ্য। তার মধ্যে যেগুলো আমাদের সাধারণত ব্যবহার হয় বা 9 সিলেবাসে যেগুলো আমাদের ব্যবহার হবে সেইগুলো সম্বন্ধে মূলত এখানে জানবো, ঠিক আছে? তো প্রথম যে রাশিটা লেখা আছে না, একটা লব্ধ রাশি কিনা, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলকে দেখো আমরা প্রকাশ করব কিভাবে? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এর একক হচ্ছে কি না, ক্ষেত্রফল মানে বর্গ মিটার। আমরা একক লিখি যখন অঙ্ক পড়ে, কি লিখি? বর্গ মিটার। তো দেখো, বর্গ মিটারটাকে যদি সঠিক মানে শর্টকাট ভাবে আমরা লিখতে চাই, অর্থাৎ প্রতীক হিসেবে, তখন কি লিখবো? বর্গ মিটার মানে দুটো মিটারের গুণফল, অর্থাৎ মিটার স্কোয়ার। এইভাবে আমরা লিখি, ওকে? এরপর আছে কি আছে দেখো, আয়তন। আয়তন মানে কি? আয়তন মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, ঠিক আছে? অর্থাৎ ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করে দিলে আমরা আয়তন পাই। তাই আয়তন আমরা কি লিখতে পারি? ঘন মিটার। ঘন মিটার আয়তনের একক, অবশ্যই এসআই একক। যখন সেটাকে প্রতীক আকারে লিখবো তাহলে কি লিখবো? 3টা দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ মিটারের মাথায় 3 হবে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, তাহলে মিটার কিউব। এরপর আছে দেখো বেগ। বেগ মানে আমরা কি জানি? বেগ সমান সরণ বাই সময়। এগুলো দেখো পাশে পাশে এখানে লিখে দিচ্ছি। বেগ সমান আমরা কি লিখি না, সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে দেখো এখানে আমাদের একক কি হবে? সরণের জন্য কি লিখবো? এসআই পদ্ধতি মানে মিটার, বাই ডিভাইডেড বাই মানে পার চিহ্ন ব্যবহার করব, আর সময় মানে আমরা কি লিখবো? সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তো সেটাকে যখন প্রতীক রূপে লিখবো, কি লিখবো? মিটারের জন্য এম, পার সেকেন্ডের জন্য এস, ঠিক আছে? মিটার পার সেকেন্ড হয়ে গেল। এরপরে আছে দেখো ত্বরণ। ত্বরণ সমান আমরা কি পড়েছিলাম? বেগের পরিবর্তন বাই সময়। অর্থাৎ বেগকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে ত্বরণের একক আমরা কি পাচ্ছি? বেগের জন্য পেয়েছি মিটার পার সেকেন্ড, সেটাকে আবার একটা যদি সেকেন্ড দিয়ে, সময় মানে আবার একটা সেকেন্ড দিয়ে ভাগ করবো, তাহলে 2টো সেকেন্ড পাচ্ছি, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাকে যখন আমরা প্রতীক রূপে লিখবো, এইভাবে করবো, এম পার এ স্কোয়ার হয়ে গেল। এরপর আছে দেখো বল।
বলকে আমরা কি লিখি, নিউটনের গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র F সমান ma। তাহলে ma মানে ভর গুণিত a মানে ত্বরণ। তো ভরের জন্য আমরা কি লিখি, SI করছি মানে কেজি লিখবো, গুণিত ত্বরণ, ত্বরণের জন্য এই বের করলাম কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি, আচ্ছা এটা বাংলায় লিখবো, যেহেতু একক হিসেবে এমনি লিখছি, শর্ট ফর্মটা তখন কেজি লিখবো। তাহলে কেজি, এখানে এককেও যদি আমি কেজি কে আর জি লিখি কোনো ভুল কিছু নেই, যেহেতু সবগুলো বাংলায় এভাবে করছি তাই এটা বাংলায় লিখলাম, ঠিক আছে। কে আর জি লিখলে কোনো ভুল নেই। তাহলে কেজি ইন্টু ত্বরণের জন্য কি হবে না মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি, আগে আমরা নিয়মে পড়েছি, এখানে ডট দেওয়াও যেতে পারে, বা হয়তো জানি পরে নিয়মগুলো পড়াবো তখন দেখে নিবে, ডট দিতে পারি বা একটা স্পেস খালি রাখতে পারি। আচ্ছা, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাকে আমরা শর্টকাটে কিভাবে লিখবো, তাহলে কেজির জন্য কি লিখি আমরা, এটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা লিখবো। এবার জানি দেখো বলের একক আমরা কি লিখি, যেহেতু নিউটন গতিসূত্র দিয়েছিল আমাদের, তো নিউটনের নাম অনুযায়ী নিউটন, NEWTON যদি বানান করে লিখি এটা লিখতে পারি, যেটাই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটাকে আমরা লিখবো কিনা নিউটন, বা বানান করে পুরোটা লিখলে NEWTON। এভাবে আমরা কি লিখবো না প্রতীক আকারে লিখতে পারি। তো শর্টকাট আমরা কোনটা করি, নিউটনের জন্য N, যেটাই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটাই N, ঠিক আছে, নিউটন। আচ্ছা, এরপর কি আছে দেখো, ভরবেগ। ভরবেগ সমান কি, ভর গুণিত বেগ, ভর গুণিত বেগ। তাহলে ভরের জন্য কি লিখি আমরা কেজি, বেগের জন্য আমরা কি লিখি, এই করলাম বেগ সমান সরণ বাই সময়, অর্থাৎ কি পেয়েছিলাম আমরা বেগের জন্য মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে লিখলে যখন কি লিখবো, কেজির জন্য এটা কেজি থাকবে, মিটারের জন্য এম, পার সেকেন্ডের জন্য এস। এটার কোনো শর্ট ফর্ম নেই, এভাবে লিখবো কেজি মিটার পার সেকেন্ড। ওকে, চলো এরপরে কি আছে আমাদের দেখো, কার্য বা শক্তি। কার্য বা শক্তি কাকে বলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয়। আমি ধরে এরকম একটা বস্তু, বস্তুটার উপর যদি এইদিকে বল প্রয়োগ করি, তাহলে বস্তুটার এই জায়গায় বল প্রয়োগ করছি, এটা যদি এখান থেকে সরে যায়, কতটা সরবে, ধরে নাও সরে গেছে এতটা, অর্থাৎ এখান থেকে এতটা ডিস্টেন্স সরেছে। তাহলে কার্য সমান কত পাবো আমরা, কত বল প্রয়োগ করেছিলাম সেটা এফ বল, এফ গুণিত কতটা সরলো ডি পরিমাণ, তাহলে এফ ইন্টু ডি, ডিসপ্লেসমেন্ট ডি। তাহলে এখানে আমরা কি লিখবো, কার্য বা শক্তি সমান কি না বল গুণিত সরণ। এই রাশিগুলো জাস্ট বোঝানোর জন্য এগুলো সাইডে সাইডে লিখে দিচ্ছি, বল গুণিত সরণ। তো বলের জন্য আমরা এই কি করলাম, নিউটন লিখেছিলাম, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও লিখতে পারি বা নিউটন লিখতে পারি। তো বলের জন্য নিউটন, আর সরণের জন্য কি লিখবো, নিউটন ইন্টু সরণ, সরণের জন্য মিটার। তাহলে আচ্ছা এখানে লিখবো বানান করে নিউটন, নিউটন ইন্টু মিটার। তাহলে এখানে শর্ট ফর্মে কি লিখবো, এন ডট এম। ওকে, চলো এটা হয়ে গেল আমাদের কিনা কার্য। এরপরে আছে ক্ষমতা। ক্ষমতা সমান কি, ক্ষমতা সমান হচ্ছে কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি, অর্থাৎ কার্য শক্তির জন্য একই ধরনের রাশি। কিন্তু ক্ষমতা কাকে বলে, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। অর্থাৎ কার্যকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে পাবো কিনা ক্ষমতা, অর্থাৎ কার্য বাই সময়। তাহলে কার্যের জন্য আমরা কি পেয়েছিলাম, নিউটন মিটার। এবার দেখো এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, নিউটন মিটারের একটা শর্ট ফর্ম আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে যেমন নিউটন লিখি, একই রকম ভাবে কার্যের এসআই একক আমরা কি লিখি, জুল লিখি। তো যেটাই নিউটন মিটার সেটাকে আমরা আবার জুলও লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কি করবো, আমরা কার্যের জন্য নিউটন মিটার পাচ্ছি বা জুল পাচ্ছি, যে নিউটন মিটার বা এটাকে শর্ট ফর্মে বলা হয় জুল, বিজ্ঞানী জুলের নাম অনুযায়ী। তাহলে যে পাচ্ছি, তাহলে কার্যের জন্য পাচ্ছি কিনা জুল। আচ্ছা জুল বানান করে লিখি, যেহেতু সবগুলো বাংলাতে এইভাবে লেখা হচ্ছে, এটা লিখছি ধরো জুল ডিভাইডেড বাই সময় মানে সেকেন্ড, জুল পার সেকেন্ড। তাহলে কার্যের জন্য আমরা কি পেলাম এখানে, জে পার এস, জুল পার সেকেন্ড। তো দেখো এটা হচ্ছে ক্ষমতা, ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়, অর্থাৎ জুল পার সেকেন্ড মানে জে পার এস। এবার এইটার আবার একটা শর্ট ফর্ম আছে, সেটা কি হবে না ওয়াট, ডাব্লু। তো এখানে দেখো
যখন এটাকে ওয়াট করেছিলাম, এটা যখন সিজিএস এ করবো, তো কার্যের সিজিএস কি জুলের পরিবর্তে হতো আর্গ, ইআরজি, সিজিএসটা হতো ইআরজি, আর্গ, এটা সিজিএস কার্যের। তো তখন কিন্তু এখানে আমাদের যেমন ওয়াট জুল পার সেকেন্ডকে ওয়াট লিখতে পারতাম, সেখানে কিন্তু এই আর্গ পার সেকেন্ডকে এরকম শর্ট ফর্মে কিছু লেখা যায় না, আর্গ পার সেকেন্ডই সিজিএস হলে লিখতে হয়, ঠিক আছে। তো জুল পার সেকেন্ড বা ওয়াট, ডাব্লু, এটা আমরা লিখতে পারি। তো এখানটায় লিখে দিচ্ছি ব্র্যাকেটে ওয়াট। এরপরে কি আছে আমাদের চাপ। চাপ সমান আমরা কি জানি, চাপ সমান হচ্ছে কোনো বস্তুর উপর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে লম্বভাবে প্রযুক্ত বল অর্থাৎ বল বাই একক ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে কি পাচ্ছি আমরা, বলের জন্য হচ্ছে এফ, ঠিক আছে, বল মানে কি ক্ষেত্রফলের এফ, বলের এফ আর ক্ষেত্রফলের হচ্ছে এরিয়া এ। তাহলে এফ এর জন্য অর্থাৎ বলের জন্য আমরা কি পাচ্ছি, একক, এ আগে করেছিলাম নিউটন, তাহলে লিখবো নিউটন পার ক্ষেত্রফল মানে ডিভাইডেড বাই মানে পার, ক্ষেত্রফলের জন্য আমরা কি করেছিলাম দেখো, প্রথমে ছিল বর্গ মিটার, তাহলে নিউটন পার বর্গ মিটার। তো এটাকে আমরা কি লিখবো শর্ট ফর্মে, নিউটনের জন্য লিখবো এন পার বর্গ মিটার, মানে দেখো মিটারের জন্য কি করেছিলাম মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, বোঝা গেল। এরপরে আমাদের কি আছে দেখো, তড়িৎ আধান। তড়িৎ আধানকে আমরা কি লিখি, যে আধানের একক কুলম লিখি, ঠিক আছে। এটা সমীকরণ হচ্ছে ডাব্লু ইজিক্যাল টু কিউ ভি, একটা দিয়ে হয় ডাব্লু সমান কিউ ভি আর কিউ ইজিক্যাল টু আইটি, কিউ সমান আইটি, আর একটা সমীকরণ হয় যে ডাব্লু ইজিক্যাল টু কিউ ইন্টু ভি। এটা আমাদের কাজে লাগবে টেনে উঠলে, টেনে জিনিসটা আছে, আধানের সঙ্গে আধান সমান তড়িৎ প্রবাহ মাত্রা গুণিত সময়, আরটা করা যায় কার্য সমান আধান গুণিত বিভব প্রভেদ। তো যেহেতু এটা আমাদের সিলেবাসে নেই, মানে 9 স্ট্যান্ডার্ডে নেই, সেহেতু এটা এত ডিটেলস জানবো না। তাহলে কি লিখবো, শুধুমাত্র কোনটা অ্যান্সার সেটা লিখবো। তাহলে আর তড়িৎ আধানকে কি বলি আমরা, একক বিজ্ঞানী কুলম্বের নাম অনুযায়ী হবে কুলম্ব, কুলম্ব। তো এটাকে লিখলে কি হবে, লিখবো শুধু সি, কুলম্বের সি, কারণ বিজ্ঞানীর নাম অনুযায়ী হয়েছে। এরপর কি আছে আমাদের তড়িৎ বিভব। তড়িৎ বিভবকে আমরা কি বলবো না, ভোল্ট। এই যে তড়িৎ বিভব কোনটা, ভি, এই ভিটাকে বলা হয় তড়িৎ বিভব। তড়িৎ বিভবের জন্য ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, এটা একটা সমীকরণ হয়, ডাব্লিউ সমান কিউ ভি, আর একটা সমীকরণ হয় ভি সমান আইআর। এই দুটো সমীকরণ হয় বিভবের ভি এর জন্য, ঠিক আছে। তো আমাদের শুধুমাত্র এখানে একক দরকার, তো বিভবের একক কি, ভোল্ট। আর কিভাবে লিখবো আমরা, ক্যাপিটাল ভি, ভোল্ট, হয়ে গেল। এরপরে আমাদের কি আছে, রোধ। রোধ কোনটা, এই যে ভি সমান আই আর লিখছি, এই আরটাকে বলা হয় রোধ, এই আরটাই হচ্ছে কিনা রোধ, আরটাকে বলা হচ্ছে রোধ, ঠিক আছে। তো রোধের জন্য আমরা কি লিখবো, ওহম, ওহম। এটাকে যখন আমরা প্রতীক বা চিহ্নের আকারে লিখবো, তখন ওহম চিহ্ন হচ্ছে এরকম। অশ্বক্ষরাকৃতি হ্রদ ভূগোলে পড়েছো, সেই অশ্বক্ষরাকৃতি হ্রদের মতো খানিকটা দেখতে, আরো ভালো করে করলে দেখো এভাবে এরকম আর কি, ওহম চিহ্ন। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে কিনা ওমেগা, এই চিহ্নটাকে বলা হয় ওমেগা, ঠিক আছে। কিন্তু লিখি আমরা এইভাবে ওহম, এটাকে বলি আমরা ওহম, ও এইচ এম, ওকে। এটা হচ্ছে রোধের একক, এটা রোধের একক হচ্ছে ওহম, আর প্রতীক আকারে লিখলে এইভাবে লিখবো চিহ্ন দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে কিনা কম্পাঙ্ক। তো কম্পাঙ্ককে আমরা কি বলি, যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন হয়, আমরা যখন লাস্ট চ্যাপ্টার যাবো শব্দে তখন কিন্তু পড়বো, সেটাকে বলি কম্পাঙ্ক। অর্থাৎ 1/, সময় কম্পাঙ্ক করতে গেলে কি করতে হবে আমাদের, n ইজিক্যাল টু 1/t, 1/, সময় করতে হবে। তাহলে এখানে পাচ্ছি 1/, সময় করলে সময়টা উপরে গেলে কি হবে, সময় একক হিসেবে কি লিখি, একক সেকেন্ড, তাহলে সেকেন্ডটা উপরে গেলে সেকেন্ড ইনভার্স বা পার সেকেন্ড। তাহলে এটা কি লিখবো আমরা, সেকেন্ড মাথায় -1, তো এখানে কি লিখবো আমরা, এস মাথায় -1, ঠিক আছে। এরপর আমাদের কি আছে, ঘনত্ব। আবার দেখো এখানে একটা জিনিস, এস মাথায় -1, এটাকে আবার কি বলি আমরা, হার্জ, এইচ জেড, হার্জ, পার সেকেন্ড বা সাইকেল প্রতি সেকেন্ড বা হার্জ, একই জিনিস, হ্যাঁ। যেমন ধরো নিউটন পার মিটার, নিউটন মিটার কি বললাম, জুল বললাম, জুল পার সেকেন্ড কে বলছি ওয়াট, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার কে বলছি নিউটন, সেরকমই পার সেকেন্ড কে বলা হয় হার্জ, ওকে। চলো এরপরে কি আছে আমাদের ঘনত্ব। ঘনত্বের জন্য আমরা কি জানবো, যে ঘনত্ব মানে কি, ডেনসিটি, ডি। সমীকরণ আমরা কি জানতাম, যে এম সমান ডিভি, অর্থাৎ এখান থেকে পাচ্ছি ডি সমান এম বাই ভি, অর্থাৎ ভর বাই আয়তন করলে পাচ্ছি আমরা ঘনত্ব। তাহলে দেখো ভর, ভরের জন্য এখানে অলরেডি লেখা নেই,
আগের ভিডিওতে আমরা পড়ে নিয়েছি। ভরকে কি বলি? কেজি। ঠিক আছে, এই যে ভরের জন্য একবার বসিয়েছিলাম কেজি, তাহলে ভরের জন্য কি লিখবো? যেহেতু এসআই করছি, কেজি ডিভাইডেড বাই ভি। ভি মানে আয়তন, আয়তনের জন্য কি? ঘনমিটার। তাহলে কেজি পার ঘনমিটার। তো এখানে কি লিখবো? তাহলে এইভাবে কেজি পার ঘনমিটার মানে মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আচ্ছা, এরপরে কি আছে না? গাঢ়ত্ব। দেখো, ঘনত্ব আর গাঢ়ত্ব প্রায় একই ধরনেরই জিনিস। গাঢ়ত্ব জিনিসটা আমরা কোথায় ব্যবহার করব? তোমাদের একটা দ্রবণ বলে চ্যাপ্টার আছে, সেই দ্রবণ চ্যাপ্টারে আমাদের কিন্তু গাঢ়ত্ব ব্যবহার করতে হয়, মোলারিটি আরে যখন ব্যবহার করব। ঠিক আছে, দ্রবণ পড়বো যখন ক্লিয়ার হয়ে যাবে। তো গাঢ়ত্ব প্রকাশ করার জন্য তখন আমরা কিন্তু ব্যবহার করব মোল। অর্থাৎ যেখানে আমরা করছি যে কেজি পার ঘনমিটার, তো এই জায়গাটায় কেজি না লিখে আমরা লিখবো মোল পার ঘনমিটার বা মোল পার লিটার। মোল পার ঘনমিটার বা মোল পার লিটারে তখন গাঢ়ত্বকে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এটাকে ব্যবহার করবো আমরা কিসে? গাঢ়ত্বটাকে পদার্থের পরিমাণের একক আমরা পড়েছিলাম মোল, তাহলে মোল পার ঘনমিটার অথবা মোল পার লিটার। এটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি কি না, মোল, মোলের জন্য এমওএল মোল পার ঘনমিটার মানে কি হবে? মোল মিটার টু দি পাওয়ার -3, বা লিখতে পারো মোল, এটাকে এভাবে লেখা যায় যেমন আগেরটা করা হয়েছিল কেজি পার মিটার কিউব। তাহলে এরকম লিখতে পারি মোল পার মিটার কিউব। তো এইগুলো ছিল আমার কিনা এসআই পদ্ধতিতে কয়েকটি এককের নাম, এবং সেই এককগুলিকে কি চিহ্ন দ্বারা ব্যবহার করব সেটাই কিন্তু এই টপিকের মধ্যে ছিল। ঠিক আছে, এবার আমরা পড়বো একক বিহীন ভৌত রাশি। তাহলে একক বিহীন ভৌত রাশিটা কি? অবশ্যই ভৌত রাশির কোনো একক থাকবে না। তাহলে কি বলবো? তাহলে আগে সংজ্ঞাটা দেখে নাও, কাকে বলে? যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই ভৌত রাশিগুলির কোনো একক থাকে না, এদের একক বিহীন ভৌত রাশি বলে। এবার ব্যাপারটা দেখো, যেমন একটা উদাহরণ দেখো। ধরো আমি কোন একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব বের করব। তাহলে আপেক্ষিক গুরুত্ব সমান কি জানি? আপেক্ষিক গুরুত্ব সমান কোন পদার্থের, যেই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বের করছি সেই পদার্থের ক্ষেত্রে, তাহলে কোন পদার্থের ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের ভর বা বিশুদ্ধ জলের ভর। তো কি বলবো? ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই পদার্থটা যত আয়তনের ছিল তত আয়তনেরই কি নিব আমরা? বিশুদ্ধ জল। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন বিশুদ্ধ জলের ভর। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে? ভর, এখানেও ভর। তো ভরকে যদি আমি এখানে কেজি লিখতাম বা গ্রামে লিখতাম, এটাও গ্রাম হতো, গ্রাম গ্রাম কেটে যেত, একক থাকতো না। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কিনা একক বিহীন ভৌত রাশি। আবার লিখতে পারো পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্ব বা লিখতে পারো পারমাণবিক ভর। ঠিক আছে, তো এটা কিভাবে বের করবো? না, পারমাণবিক ভর সমান কোন পরমাণুর ভর ডিভাইডেড বাই, যদি আমরা কার্বন স্কেলের সাপেক্ষে বলি, এই চ্যাপ্টারটা পরে আছে পদার্থের, যখন আমরা ধরো মোল চ্যাপ্টার পড়বো এবং পরমাণু সম্বন্ধে জানবো, তো সেই চ্যাপ্টারগুলো আমরা আণবিক ভর কাকে বলে, পারমাণবিক ভর কাকে বলে সব শিখে যাবো, কোনো চাপ নেই। এখন শুধু যেটুকু দরকার যে একক বিহীন হতে গেলে কি হয় না, কোন একটা পরমাণুর ভর, কোন পরমাণুর ভর, অবশ্যই যেই পরমাণুটার ভর জানতে চাইছি তার পরমাণুর ভর ডিভাইডেড বাই পারমাণবিক ভর সমান না C12, কার্বন যে স্কেল, কার্বনের 3টা আইসোটোপ হয় 6C12, তাহলে 6C12 হয়, 6C13 হয়, আর হচ্ছে 6C14 হয়। পরিবেশে পাওয়া যায় সবচেয়ে বেশি 6C12। তাহলে এখানে কি লিখবো না, C12 আইসোটোপের একটি C12 আইসোটোপের
ভরের 1/12 অংশ। তাহলে দেখো একটা স্টকের ভরের 1/12 অংশ, তো ভরের 1/12 অংশ সেও তো ভরই, ভর বাই ভর মানে এটা কোনো একক থাকছে না, এই জন্য এটা কি হলো না, একটা এককবিহীন ভৌত রাশি। বোঝা গেল নিশ্চয়ই। এরকম আরো লিখতে পারো কতগুলো, যে দ্রাব্যতা লিখতে পারো, তারপরে আমরা দেখো যখন ইয়েতে পড়েছিলাম যে যান্ত্রিক তুল্যাঙ্ক কোনো যন্ত্রের, সেটা লিখতে পারি, কর্মদক্ষতা সেটাও এককবিহীন ভৌত রাশি ইত্যাদি। এবার প্রশ্ন করা হলো বা লিখতে পারো বিকৃতি, কারণ পীড়ন বিকৃতি আমাদের চ্যাপ্টার আছে, বিকৃতিও কিন্তু এককবিহীন ভৌত রাশি। আচ্ছা, এবার প্রশ্ন হলো, দেখো সংজ্ঞায় বলা হচ্ছে যে যদি দুটি সমজাতীয় ভৌত রাশির অনুপাত হয় তাহলে তারা এককবিহীন হবে, কিন্তু এরকম দুটো রাশি আছে যারা দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও এককবিহীন নয়, তাহলে সেটা কি হবে, তার অ্যান্সারটা হবে, একটি হলো কোণ, দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও তারা এককবিহীন নয়, একটি হলো কোণ আর একটি হলো ঘনকোণ। দেখো কোণের একক আমরা কি লিখি, রেডিয়ান, কোণের একক হচ্ছে রেডিয়ান, আর ঘনকোণের একক কিনা স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান। তো দেখো এরা কেন দুটি সমজাতীয় রাশির অনুপাত আগে দেখাবো, তো দেখে নাও। ধরো তুমি একটা বৃত্ত অঙ্কন করছো, তোমার একটা ধরো বৃত্ত এরকম হয়েছে, ধরো এই বৃত্তের এটা একটা পয়েন্ট, তো এই বিন্দু থেকে পুরো বৃত্তটা অঙ্কন করার সময় প্রথমে তো পুরোটা হয়ে যাবে নি, আমি কাঁটা কম্পাস বসে এখান থেকে ধরো এতটা টানলাম, এখান থেকে এতটা টানলাম, ঠিক আছে, তো এখান থেকে এতটা দৈর্ঘ্য কত, আর্ক লেন্থ, এটা হচ্ছে এল, বৃত্তের ব্যাসার্ধ কত ছিল আর, এই কোণটাকে বলি আমরা কিনা থিটা, তো আমরা জানি কিনা আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু এল আর ইন্টু থিটা, অর্থাৎ ব্যাসার্ধ রেডিয়াস গুণিত অ্যাঙ্গেল, তখন পাই আমরা কিনা এল সমান আর থিটা, এটা তো সমীকরণ নিয়ম, থিটা সমান কত পাচ্ছি, থিটা সমান এল বাই আর, অর্থাৎ বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এটা মানে কি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তাহলে দেখো বৃত্তচাপ এটা একটা দৈর্ঘ্য, এল তো একটা দৈর্ঘ্য, বৃত্তচাপ তো একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্য একক মানে কি মিটার বাই মিটার বা সেন্টিমিটার বাই সেন্টিমিটার, কেটে যাচ্ছে, হিসাবের মধ্যে কি একক থাকার কথা নয়, তা সত্ত্বেও দেখো একক আছে, একক কি কোণের একক রেডিয়ান। বোঝা গেল। একই রকম ভাবে যখন ঘনকোণ করব, ঘনকোণ হচ্ছে 3 ডাইমেনশনাল কেসে হয়, কোণটা কি দ্বিমাত্রিক কেসে 2 ডাইমেনশনাল 2D কেস, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, ঘনকোণটা আছে ত্রিমাত্রিক অর্থাৎ 3 ডাইমেনশনাল 3D কেস। যেমন কি ঘনকোণ বা স্টেরেডিয়ান কিভাবে বের করব না, এখানে কি করেছিলাম আর্ক লেন্থ বাই ব্যাসার্ধ করেছিলাম, তো এখানে আমরা কি করব না ঘনকোণ সমান হয় এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল, এখানে ছিল আমাদের কি ব্যাসার্ধ ছিল, এখানে কি করবো না ক্ষেত্রফল ডিভাইডেড বাই ব্যাসার্ধ স্কয়ার, ব্যাসার্ধ স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ দুটো লেন্থের গুণফল, ব্যাসার্ধ স্কয়ার মানে কি সেটাও দুটো দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ মিটার স্কয়ার বাই মিটার স্কয়ার বা সেন্টিমিটার স্কয়ার বাই সেন্টিমিটার স্কয়ার, হিসাব অনুযায়ী কি একক থাকার কথা নয়, কিন্তু তা সত্ত্বেও ঘনকোণের একক কিন্তু আছে, সেটা হচ্ছে কিনা স্টেরেডিয়ান। তাহলে এটা আমরা ক্লিয়ার যে এককবিহীন ভৌত রাশি কাকে বলে, তার উদাহরণ। আরেকটা প্রশ্ন কি না দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও এককবিহীন ভৌত রাশি নয়, এরকম দুটি রাশি কি, একটা হচ্ছে কোণ আর একটা হচ্ছে ঘনকোণ। তো এই কোণ আর ঘনকোণকে আগে মূল এককের সঙ্গে ধরা হতো, যে 7টা মূল একক ছিল, তো এখন এলাকে আর ধরা হয় না মূল এককের সাথে, ঠিক আছে, কোণ আর ঘনকোণকে, ব্যাস ক্লিয়ার। এবার আমরা বিভিন্ন ছোট ও বড় একক সম্বন্ধে জানবো এবং সেই এককগুলিকে আমরা কিভাবে প্রকাশ করব উপসর্গ আকারে সেটা জানবো। ধরো খুব একটা ছোট একককে আমরা কিভাবে প্রকাশ করব, তোমাকে যদি লিখতে বলা হয় ধরো 1/10 লক্ষ, 1/10 লক্ষ, তোমাকে লিখতে গেলে কি করতে হবে 1 ভাজিত 10 লক্ষ লিখতে গেলে একের নিচে আবার তোমাকে 6টা শূন্য বসাতে হবে, তাই না। এই সংখ্যাটাকে এত বড় না লিখে এটাকে যদি শর্ট ফর্মে লিখি কি করব আমরা 1/10 লক্ষকে, তাহলে 10⁻⁻6, 10 লক্ষ মানে কি 1/10⁻6, কারণ 6টা শূন্য হচ্ছে, তো সেটাকে উপরে করতে গেলে কত হবে আমাদের 10⁻⁻6, তাহলে দেখো একটা ছোট ফর্ম চলে আসলো। বা ধরো আমি বলছি 1 কোটি বা 1 লক্ষ, এই যে এত বড় বড় সংখ্যা এগুলোকে আমরা কিভাবে ছোট আকারে লিখবো বা বড় একটা সংখ্যাকেও কিভাবে ছোট আকারে লিখবো, তারই হচ্ছে ফর্মুলা এগুলো, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিভিন্ন ছোট ও বড় একক ও উপসর্গ।
ঠিক আছে। তো প্রথমে কি আছে, ডেসি, সেন্টি, মিলি, এগুলা তোমরা এমনি নিচু ক্লাস থেকে পড়েছো যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো মিটার থেকে যদি আমরা বাম দিকে যাই, অর্থাৎ ছোট একক থেকে বড় এককে গেলে কি করি আমরা, ভাগ করি। আর বড় একক থেকে ছোট একক করলে কি করি আমরা, গুণ করি। ধরো তোমাকে যদি বলে 1 কিলোমিটার সমান কত মিটার, স্বাভাবিকভাবে তুমি কি করবে, 1 কিলোমিটার থেকে মিটার করতে গেলে, কারণ আমরা জানি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার 3 ঘর হচ্ছে, অর্থাৎ 1000 দিয়ে গুণ করবো। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 1000 গুণ হচ্ছে। বা 1 মিটার সমান কত সেন্টিমিটার, আমরা বলছি 100 সেন্টিমিটার। কিন্তু যদি ঘুরিয়ে বলে যে 1 সেন্টিমিটার সমান কত মিটার, তাহলে দেখো ব্যাকে যখন আসছি তখন কি হচ্ছে, অর্থাৎ ছোট একক থেকে বড় এককে যখন যাচ্ছি তখন কি করব না, য ঘরের ডিফারেন্স তত দিয়ে ভাগ করছি, অর্থাৎ 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করা মানে তখন কত, এটা ভগ্নাংশ আকারে পাচ্ছি, তাই তো। তাহলে দেখো এখানে যখন আমরা ছোট একক গুলোকে লিখবো তার ঘরে হচ্ছে এটা, এবং তাদের উপসর্গের ঘরে এটা। আর এটা হচ্ছে বড় একক গুলোকে যখন লিখবো তখন তাহলে কি, ধরো কিলোমিটার থেকে মিটার করছি, নিশ্চয়ই গুণিত আকারে লিখতে হবে, তখন তার ফর্মুলা এটা। এবার দেখে নাও, প্রথমে আছে ডেসি, তারপর আছে সেন্টি। তো ডেসি মানে কত, 1/10। তাহলে কি করবো আমরা, 1/10 কে 1/10, তাহলে ভগ্নাংশটা হবে আমাদের কত না, 1/10। তাহলে এটা কত পাচ্ছি আমরা ডেসির জন্য, 1/10 মানে 10⁻⁻1। তাহলে এটাকে সেন্টি চিহ্ন আকারে কি লিখবো আমরা, ডেসির জন্য শুধু ছোট ডি লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখো সেন্টি, সেন্টি করলে কি করবো আমরা, 1/100, 1/100 করলে কত পাচ্ছি আমরা, 10⁻²। নিচের ভগ্নাংশের দুটো শূন্য উপরে গেলে কত, 10⁻²। এটাকে চিহ্ন আকারে কি লিখবো, সি লিখবো। একই রকম ভাবে আছে কত, মিলি, মিলি মানে কত হবে, 1/1000, 1/1000 পাচ্ছি মানে আমরা 10⁻³ পাচ্ছি। আর এটাকে, এটা কি আছে না আমাদের মিলি, এই জন্য আমরা কি লিখবো, ছোট হাতের এম। এগুলো সব কিন্তু ছোট হাতের হবে, ছোট একক গুলো। তারপর আছে কি দেখো আমাদের মাইক্রো, মাইক্রো মানে কি না, 1/1 পিঠে 1 2 3 4 5 6, অর্থাৎ তিনটা ছটা শূন্য হবে, মানে কত হবে এটা, 1/10 লক্ষ, মানে 10⁻⁻6। তাহলে মাইক্রোকে আমরা কি লিখবো, এই চিহ্ন দিয়ে, মিউ, এটাকে বলা হয় মিউ, মিউ। একই রকম ভাবে মাইক্রোর উপর ন্যানো, মানে এটাকে 1 পিঠে 9টা শূন্য দিয়ে ভাগ করো, মানে 1 পিঠে 9টা শূন্য দিয়ে ভাগ করা মানে পাচ্ছি আমরা 10⁻⁹। তো ন্যানোর জন্য আমরা কি ব্যবহার করবো, এন ব্যবহার করবো। তারপর আছে কিনা পিকো, পিকো হলে কত হবে, 10⁻⁻12। তাহলে এখানে কি আমরা পিকোর জন্য ছোট হাতের পি লিখবো। তারপর কি আছে আমাদের ফেমটো, ফেমটো মানে কত না, 10⁻⁻15। ফেমটোকে আরেকটা বলা হয় ফার্মি, ফেমটোকে বলা হয় আবার কিনা ফার্মি। পরে যখন আমরা একক গুলোর ব্যবহার, কোন এককটা কোথায় ব্যবহার করা হয়, তখন কিন্তু ডিটেলস আবার জানবো। তো ফার্মি, ফেমটো 10⁻15 হবে। তো একে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করব। তারপরে আছে আমাদের অ্যাটো, এটা হবে কিনা 10⁻18, 18। তো এটাকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করব। একই রকম ভাবে যখন এ একক গুলো লিখবো বড় আকারে, তখন কি হবে, এখানে ছিল ডেসি 10⁻1, তাহলে এটা কি আমরা কি করব, শুধু 10 বা 10⁻1 মানেই তো 10, তাহলে 10 লিখলাম, ঠিক আছে। তো ডেসির জন্য এখানে ধরো ক্যাপিটাল ডি লিখছি। তারপর কি আছে হেক্টো, হেক্টর জন্য তাহলে আমরা কি করব, 10², এটা কি করব আমরা, হেক্টর এইচ লিখতে পারি। কিলো, কিলোর জন্য আমরা কি করব না, 10³ এটার জন্য আমরা কি লিখতে পারি, কিলোর ক্যাপিটাল কে। তারপরে আছে কিনা মেগা, মেগা মানে কত হবে আমাদের 10⁶, ওখানে -6 ছিল মাইক্রো, মেগা হবে শুধু 6। তাহলে মেগার জন্য কি করবো না, বড় হাতের এম, ক্যাপিটাল এম। তারপরে আছে কিনা গিগা, গিগা মানে কি করবো আমরা 10⁹, তো এখানে কি করবো আমরা ক্যাপিটাল জি। তারপরে আছে কিনা টেরা, টেরার জন্য কত করবো 10⁻12, তাহলে এখানে টেরার জন্য কি করবো ক্যাপিটাল টি। তারপরে আছে পেটা, পেটার জন্য 10⁻15, 10⁻15, এর জন্য কি লিখবো, পেটার জন্য ক্যাপিটাল পি। তারপর কি আছে না এক্সা, এক্সা কত না 10⁻18, এর জন্য আমরা কি করবো না, এক্সার জন্য ক্যাপিটাল ই। এইভাবে চিহ্নের সাহায্যে আমরা কিন্তু একক গুলোকে সিম্পলিফাই করতে পারি। দেখো ধরো 2000 সাল, 2000 কে আমরা কি লিখি, ধরো 2000 কে লিখি এটা, তো এটাকে শর্ট ফর্মে কি করলে কি করবো, 2000 মানে এটা আমরা কি করতে পারি, 2 গুণিত 1000, তো সমান দেখো 2 গুণিত 1000 মানে কত 10⁻3। তো 10⁻3 কোনটা আছে, এটা বোঝার চেষ্টা করো, 10⁻3 মানে এটা আছে, মানে কি সেটা কি দিয়ে লিখি কে, তো এটাকে আমি লিখতে পারি সমান 2k, তাই না, এইভাবে লেখা যায়। যখন 2024 সাল 2k24। তো যাই হোক, তো এবার আমরা পড়বো একক এবং প্রতীক ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম। একক এবং প্রতীক ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম, কিভাবে একক বা প্রতীককে লেখা হয় সেইগুলো আমরা এখন একটু জেনে নেব, ঠিক আছে।
প্রতিটি একককে সংক্ষেপে লেখার জন্য বা চিহ্ন প্রতীক ব্যবহার করা হয়। সংক্ষেপে লেখার জন্য আমরা চিহ্ন প্রতীক ব্যবহার করি। তো বিভিন্ন প্রতীককে কিভাবে লিখতে হবে সে সম্বন্ধে একটি প্রথা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। নিচে উদাহরণসহ কয়েকটি নিয়ম উল্লেখ করা হলো। তো এই যে অপশনগুলো দেখেছি তোমাদের কিন্তু অনেকগুলো পয়েন্ট দেখাবো। আর কেন এতগুলো পয়েন্ট দেখাচ্ছি, তো পরীক্ষায় পড়ে না যে নিয়মগুলো কী কী সবগুলো লিখো, এরকম পরীক্ষায় পড়ে না, কিন্তু নিজেদেরকে জানতে হয়। জানার জন্য সমস্ত যে পয়েন্ট যতগুলো হবে ততগুলোই কিন্তু দেখাচ্ছি। তোমাদের 9-এর বইয়ে এতগুলো পয়েন্ট কিন্তু লেখা নেই, তো এগুলো একটু মন দিয়ে ওই জন্য দেখো। তাহলে 1 নম্বর লিখবে যে প্রতীকের মাঝে বা পরে ডট চিহ্ন দেওয়া যাবে না। যেমন সেন্টিমিটার, তো আমরা কি লিখি, শর্টকাট লিখলে সিএম লিখি, কিন্তু C.M. এভাবে লেখা যায় না, বা সেন্টিমিটার CM এর পর ডট লেখা যায় না। কিন্তু প্রতীকটি যদি কোনো বাক্যের শেষে থাকে তবে ফুল স্টপ হিসেবে ডট চিহ্ন তখন দেওয়া যাবে। বোঝা গেল? উল্লেখ্য ওই যে নন এসআই এককের প্রতীকের শেষে ডট চিহ্ন দেওয়া যেতে পারে। যেগুলো এসআই একক নয়, আন্তর্জাতিকভাবে আমরা সাধারণত কি এসআই এককগুলোই বেশি লিখি। তো যদি এসআই একক না হয় তাহলে কিন্তু ইঞ্চির পর যেমন ডট দেওয়া যেতে পারে। বোঝা গেল? এবার 2 নম্বর পয়েন্টটা কি বলছে দেখে নাও। বলছে বহু বচন বোঝাতে এস বা ইএস যোগ করা যাবে না। যেমন 5 গ্রাম, তো 5 গ্রাম মানে একের বেশি হচ্ছে, বহু বচন হচ্ছে, তো আমরা কি লিখবো 5 গ্রামস, মানে জিএস লিখতে পারবো না। কিন্তু কোনো এককের প্রতীকের বদলে যদি পুরো বানান লেখা হয় তবে সাংখ্যিক মান 1-এর বেশি হলে বহুবচন ব্যবহার করতে হবে। যেমন কেউ যদি ধরো মিটার স্পেলিংয়ে লিখে, ইংরেজি বানান করে লিখে METRE, তখন কিন্তু তাকে এস বসাতে হবে, কারণ 10টা কি 1-এর বেশি হচ্ছে। কিন্তু শুধু মিটারের শর্ট ফর্মে লিখলে এম লিখলে তখন কিন্তু এস যোগ হবে না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যেমন 10 মিটারস পার সেকেন্ড বা 5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 1 মিটার পার সেকেন্ড বা 0.1 ডিগ্রি সেলসিয়াস, এগুলি হলো ভুল ব্যবহার। তো আমরা সঠিকভাবে কি লিখবো না, এই ধরনের লিখবো যে মিটারস পার সেকেন্ড, এই যে পার এখানে লেখা আছে PR, পার না লিখে এরকম পার চিহ্ন দেবো। এস তো যোগ করবো, এস বাই এস যোগ করবো, কিন্তু পার চিহ্ন দেবো। এস কখন যোগ করবো, যদি আমরা পুরো বানান করে লিখি, এটা খেয়াল রাখবে। আচ্ছা, সেটাকে আরও ভালোভাবে লিখতে গেলে আমরা কি লিখতে পারি, যদি বানান করে না লিখি তাহলে 10 মিটার পার সেকেন্ড, মানে ধরো 10 মিটারস পার সেকেন্ড বানান করে লিখলে এরকম লিখছি, তখন এস যোগ হচ্ছে। কিন্তু যখন বানান করে লিখছি না, দেখো তখন শুধু 10 মিটার পার চিহ্ন দিয়ে সেকেন্ড, আর এইভাবে পারগুলো লিখবো না, PR পার না দিয়ে এরকম স্ল্যাশ পার চিহ্ন দেবো। বোঝা গেল? চলো এরপর 3 নম্বর পয়েন্টটা দেখে নাও। বিজ্ঞানীদের নামানুসারে পাওয়া এককগুলির প্রতীক প্রথম অক্ষরটি হবে বড় হরফ, অন্য প্রতীকে শুধুই ছোট হরফ ব্যবহৃত হবে। যেমন নিউটনের কি লিখলে ক্যাপিটাল N, অ্যাম্পিয়ার লিখলে ক্যাপিটাল A, কারণ এগুলো বিজ্ঞানীদের নাম অনুযায়ী হয়েছে। কেলভিন লিখলে ক্যাপিটাল K, পাস্কাল ক্যাপিটাল PA, ক্যাপিটাল P দিয়ে ছোট এ। তো মিটার এগুলো কিন্তু আর বিজ্ঞানীর নাম হচ্ছে না, M, কিলোগ্রাম কেজি, সেকেন্ড S, ক্যালোরি CL। কিন্তু প্রতীকের বদলে পুরো বানান লেখা হলে, যদি এগুলো আমরা বানান করে লিখি, তখন নিউটন, অ্যাম্পিয়ার, কেলভিন, পাস্কাল হবে যথাক্রমে কিনা ছোট হরফে লিখতে হবে। যদি আমি পুরো বিজ্ঞানীর নামটা লিখি যে নিউটন, তখন NEWTON, এনটা কিন্তু বড় হাতে লেখা যাবে না। অ্যাম্পিয়ার লিখলে AMPERE, তো এটা ছোট হাতে লিখতে হবে। কেলভিনের কেটা ছোট হাতেরই, পুরোটা ছোট হাতের হবে। পাস্কাল পুরোটা ছোট হাতেরই হবে। বোঝা যাচ্ছে? আর যদি শুধুমাত্র প্রথম অক্ষরটা লিখি তখন কিন্তু বড় হরফে, বিজ্ঞানীদের নাম হলে। আচ্ছা, এবার যদি তাপমাত্রার একক লিখি তখন কি লিখবো, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি C, বা ডিগ্রি বানান করে লিখবো এইভাবে যে সেলসিয়াস। বোঝা যাচ্ছে? এভাবে তো আমরা এককগুলোকে লিখবো। চলো এরপরের পয়েন্টগুলো দেখে নাও। 4 নম্বর পয়েন্টটা কি বলছে, বলছে এককের প্রতীকগুলিকে ছাপাতে হবে সোজা, অর্থাৎ রোমান হরফে। সোজা যেরকম দেখো লেখা আছে, যখন আমরা জীবন বিজ্ঞানে দেখো বিজ্ঞানসম্মত নাম করি, সেটা কিন্তু দেখো বাঁকা হরফে অর্থাৎ ইটালিকে লেখা থাকে। বিজ্ঞানসম্মত নাম ইংরেজি লিখতে গেলে বাঁকি লিখতে হয়, অর্থাৎ ইটালিকে লিখতে হয়। কিন্তু আমরা যখন একক লিখবো তখন কিন্তু রোমান হরফে অর্থাৎ সোজা সোজা লিখতে হবে। দেখো মিটারটা কিন্তু বাঁকিয়ে লেখা নেই, সেকেন্ডটা কিন্তু বাঁকিয়ে লেখা নেই, অর্থাৎ রোমানে লেখা আছে, রোমান হরফ বা সোজা হরফে লেখা আছে। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে প্রতীকগুলিকে ছাপাতে হবে সোজা, অর্থাৎ রোমান হরফে, বাঁকানো হরফে বা ইটালিকে নয়। এমনকি পুরো বাক্য বাঁকানো হরফে লেখা হলেও, ধরো কোনো একটা তুমি স্টাইলিশ করে লিখছো, পুরোটা বাঁকিয়েই লিখছো, অর্থাৎ ইটালিকে লিখছো, কিন্তু যেই মুহূর্তে তুমি এককটা লিখবে তখন কিন্তু তোমাকে সোজা হরফেই লিখতে হবে। অন্যদিকে ভৌত রাশির প্রতীকগুলিকে ছাপানো হয় বাঁকা হরফে, তবে এটি বাধ্যতামূলক নয়। যেমন ভরের প্রতীক কি, মিটার M, তো কিন্তু মানে M দিয়ে প্রকাশ করি ভরকে, মানে ভর মানে তো ইংরেজি কি মাস, মানে এখানে মিটার নয়, সরি মাস, তো মাস মানে তো ভর, তো M দিয়ে প্রকাশ করি মানে প্রতীকটাকে। আর এককটা তার কি, এককের প্রতীক, তখন আমরা কীভাবে লিখবো, এরকমভাবে এমটাকে বাঁকা লিখবো না।
এটা হচ্ছে প্রতীক এবং একক দুটো একসঙ্গে করানো হচ্ছে। ভরকে প্রকাশ করি আমরা এম দ্বারা, কারণ মাস মানে ভর, তো তাকে লিখবো কি ছোট মানে অক্ষর দিয়ে এবং সোজা অক্ষরে লিখবো, বাঁকানো হরফে নয়। আচ্ছা, এরপর 5 নম্বর পয়েন্ট, যে কোনো বীজগাণিতিক রাশির মতোই প্রতীকগুলি নিয়েও গুণফল বা ভাগফল নির্ণয় করা যাবে। যেমন 10 মিটার পার সেকেন্ড গুণিত 2 সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড কিসের ছিল একক? মিটার পার সেকেন্ড মানে আমরা জানি বেগের একক, তার সঙ্গে কি সময়ের একক গুণ করতে আমরা পারি, ঠিক আছে? গুণ ভাগ করা যেতে পারে কিন্তু যোগ বিয়োগ করা যায় না। তাহলে 10 মিটার পার সেকেন্ড গুণিত 2 সেকেন্ড সমান 20 মিটার লিখতে পারি। আচ্ছা, 20 মিটার ভাজিত 2 সেকেন্ড করলে 10 মিটার পার সেকেন্ড, এভাবে আমরা করতে পারি। এরপর 6 নম্বর পয়েন্ট কি লিখবো দেখে নাও, দুটি এককের প্রতীকের গুণ বোঝাতে দুটির মাঝে একক দুটির মাঝে আমরা কি লিখবো, একটা ফাঁকা স্পেস দেবো, ঠিক আছে, বা ডট চিহ্ন একটা দেবো। যেমন নিউটন মিটার দুটো একক এখানে লেখা হচ্ছে, তখন কি করব, নিউটন আর মিটারের মধ্যেখানে একটা স্পেস এরকম ফাঁকা একটু ছেড়ে রাখবো বা একটা ডট চিহ্ন দেবো। ওকে, চলো এরপর দেখে নাও 7 নম্বর পয়েন্ট, একাধিক এককের প্রতীক দিয়ে ভাগ বোঝাতে তির্যক বা স্ল্যাশ চিহ্ন ব্যবহৃত হতে পারে। যেমন দেখো জুল পার মিটার স্কোয়ার ডট সেকেন্ড, এটাকে আমরা কি লিখবো, এই যে জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড এইভাবে লেখা যায় না, একবারই ব্যবহার করব। বা এটাকে এইভাবে লিখতে পারি, জুল মিটার স্কোয়ারটা উপরে উঠলে মিটার টু দি পাওয়ার -2, সেকেন্ডটা উপরে উঠলে সেকেন্ড ইনভার্স, বা এইভাবে লিখতে পারি জুল পার মিটার স্কোয়ার সেকেন্ড। তো এইভাবে সাধারণত লেখা হয় না, এটা সাধারণত লেখা হয় না, তাও এটাও ঠিক কিন্তু লেখা হয় না। কিন্তু এটা কোনো মতেই লেখা যাবে না, এইভাবে লিখলে পুরোটাই কিন্তু ভুল। কেউ যদি লিখে এরকম যে জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড, এভাবেও ঠিক নয়। এটা জুল পার মিটার স্কোয়ার ডট সেকেন্ড, এটাও কিন্তু ঠিক নয়, বোঝা যাচ্ছে? এরপর দেখো 8 নম্বর পয়েন্ট, তাপমাত্রার কেলভিন এককটির প্রতীকে ডিগ্রি চিহ্ন ব্যবহার করা যাবে না। আমরা কি লিখি ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, কিন্তু ডিগ্রি কেলভিন কোথাও লেখা হয় না। তাহলে কেলভিনের ডিগ্রি দেওয়া যাবে না, যেমন 300 কেলভিন, 300 ডিগ্রি কেলভিন নয়, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট এগুলো কিন্তু প্রচলিত সঠিক। আচ্ছা, এরপর 9 নম্বর পয়েন্ট কি লিখবো, যে কিছু আমরা একক ভুল ব্যবহার করি, কি কি দেখো। আচ্ছা, এসিসি সেকেন্ডকে লিখি স্কোয়ার মিলিমিটার, মানে যেটা বর্গ মিলিমিটার কি লিখি এস কিউ ডট দিয়ে mm। আচ্ছা, সিসি মানে সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার, MPS মিটার পার সেকেন্ড, এগুলা কিন্তু সঠিক ব্যবহার নয়, এভাবে কিন্তু লেখাটা সঠিক নিয়ম নয়। সঠিক নিয়মে লিখতে গেলে কি লিখবো আমরা, না সেকেন্ড এসিসি না লিখে শুধু এস লিখবো। আচ্ছা, স্কোয়ার মিলিমিটার মানে বর্গ মিলিমিটারকে আমরা কি লিখবো, মিলিমিটার স্কোয়ার, এর মাথায় স্কোয়ার দেবো, বা লিখতে পারি পুরো বানান করে লিখলে স্কোয়ার মিলিমিটার, সেটা ঠিক আছে। সিসি না লিখে আমরা কি লিখবো, সেমি মাথায় কিউব, সেমি কিউব এভাবে লিখবো, বা বানান করে লিখলে কিউবিক সেন্টিমিটার। সিসি লেখাটা সঠিক নিয়ম নয়, কিন্তু দেখবি অনেক বই সিসি ব্যবহার করা হয়, কিন্তু এটা সঠিক নিয়ম নয়। আচ্ছা, MPS লেখাটা সঠিক নয়, আমরা কি লিখবো মিটার পার চিহ্ন দিয়ে সেকেন্ড, M পার S, বা বানান করে লিখলে মিটার পার সেকেন্ড। এগুলো হচ্ছে সঠিক নিয়ম। তো এতগুলোই নিয়ম ছিল যে একক এবং প্রতীক ব্যবহারের সঠিক নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো জায়গাটা যদি বুঝতে না পারো সেটা অবশ্যই কমেন্টে করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার করে দেও যাতে তারাও কিছুটা উপকৃত হয়। ওকে, সকলে ভালো থেকো, ধন্যবাদ।